নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের স্বাগতম। গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। কৃষক বন্ধু প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য এবার একটি নতুন ফর্ম ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। এই ফর্মটি কাদের ফিল আপ করতে হবে এবং কি কি ভেরিফিকেশান করা হবে, কোন কোন বিষয়গুলো দেখা হবে, কারা কারা ভেরিফিকেশান করবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে একটি অফিসিয়াল সরকারি নোটিশ প্রকাশ করা হয়েছে বা সার্কুলার নোটিশ প্রকাশ করা হয়েছে। যে নোটিশটা নিয়ে এর আগের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করে দিয়েছি এবং সমস্ত পয়েন্ট ধরে ধরে কিন্তু বুঝিয়ে দিয়েছি যে কাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু কিন্তু বুঝিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটা আপনারা প্রথমে দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সে ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো বা চ্যানেল থেকেও কিন্তু আপনারা দেখতে পারবেন। ইতিমধ্যেই সেই ভিডিওটা 42,000 মানুষজন দেখে ফেলেছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ফর্ম ফিল আপ নিয়ে আলোচনা করব। কীভাবে এই ফর্মটা আপনারা ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো, প্রত্যেকটা অপশান বুঝিয়ে দেবো। একই সঙ্গে এই ফর্মের সঙ্গে আপনারা কী কী ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে জমা করবেন এবং কোথায় জমা করবেন সমস্ত কিছু কিন্তু পরপর জানিয়ে দেবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। বন্ধুরা, শুরুতেই আপনাদেরকে দেখিয়ে দিই এই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাওয়ার জন্য নতুন যে ফর্মটা ফিল আপ করতে হচ্ছে সেই ফর্মটা আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন। একই সঙ্গে এই ফর্মের সঙ্গে যে সার্কুলার নোটিশটা পাবলিশ করা হয়েছে, অর্থাৎ সরকারি নোটিশ প্রকাশ করা হয়েছে, সেটা আপনারা কোথায় পাবেন। তো আপনাদের প্রথমেই চলে আসতে হবে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ মাটির কথা .wb.gov.in। এখানে চলে আসবেন। আসার পরে আপনাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশান বলে একটা অপশান রয়েছে। এই নোটিফিকেশান অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করার পর নতুন একটা পেজ আপনাদের সামনে ওপেন হবে। দেখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেল। এখানে দেখুন প্রথমে রয়েছে টাইটেল, তারপরে রয়েছে ডেসক্রিপশান, তারপরে অ্যাডভার্টাইজমেন্ট ডেট এবং তারপরে অ্যাটাচমেন্ট। তো দেখতে পাচ্ছেন প্রথমে দেওয়া রয়েছে কৃষক বন্ধু নতুন কেবিএন অ্যানেক্সার 1, এটা হচ্ছে ফর্ম, ঠিক আছে। এটা 6/7/2026 পাবলিশ করা হয়েছে পিডিএফ ফরম্যাটে। তো ডান দিকে এই যে পিডিএফ লেখা রয়েছে অ্যানেক্সার 1, এখানে ক্লিক করে আপনারা কিন্তু অ্যানেক্সার 1 ফর্মটা ডাউনলোড করতে পারবেন। আর তার নিচেই দেখুন লেখা রয়েছে কৃষক বন্ধু নতুন কেবিএন ভেরিফিকেশান সার্কুলার, অর্থাৎ ভেরিফিকেশানের যে সার্কুলারটা প্রকাশ করা হয়েছে সরকারের তরফ থেকে, সেই নোটিশটা আপনারা নিচের লিঙ্ক থেকে, অর্থাৎ এই যে লিঙ্কটা দেওয়া আছে দেখুন লেখা রয়েছে সার্কুলার অফ কেবিএন ভেরিফিকেশান বাই পিএস এগ্রিকালচার পিডিএফ। তো এখানে ক্লিক করে আপনারা কিন্তু এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করতে পারবেন। এখান থেকে আপনারা সার্কুলার নোটিশটা পেয়ে যাবেন। নোটিশটাই বুঝতে কোনো অসুবিধা হলে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন, আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবারে আপনাদের ফর্ম ফিল আপটা বুঝিয়ে দিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, অ্যানেক্সার 1 ফর্মটা ওপেন করেছি। এই ফর্মটা কিন্তু 2টি পেজের ফর্ম। আপনারা চাইলে এটা প্রিন্ট আউট করে বের করতে পারেন, ঠিক আছে। অথবা আপনারা কৃষি দপ্তর রয়েছে আপনাদের এডি অফিস, সেই এডি অফিসে গিয়েও কিন্তু এই ফর্মটা সংগ্রহ করতে পারবেন। তো দেখুন এই ফর্মটা বের করার পরে আপনাদের প্রথমে কি করতে হবে, এখানে আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বারটা লিখতে হবে। এটা আপনারা পেয়ে যাবেন কৃষক বন্ধুর যে পোর্টাল রয়েছে সেই পোর্টাল থেকে আপনারা আপনাদের আইডি নাম্বারটা কালেক্ট করতে পারবেন। যদি কালেক্ট করতে না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন কীভাবে কৃষক বন্ধু আইডি নাম্বার, আপনাদের কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা কীভাবে বের করবেন, তো সেই বিষয়ে একটা ভিডিও করে দিতে পারি। কমেন্ট করবেন, তাহলে করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে বলা হয়েছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের ক্ষেত্র সমীক্ষা ফিল্ড ভেরিফিকেশানের জন্য যাচাইকরণ ফর্ম, ঠিক আছে। ফর্ম ফর ফিল্ড ভেরিফিকেশান অফ কৃষক বন্ধু নতুন। তো এখানে দেখুন বাঁদিকে লেখার জায়গা রয়েছে, ডান দিকে ফাঁকা ঘর রয়েছে। আপনারা কিন্তু ডান দিকের এই ঘরগুলোই কিছু লিখবেন না, ঠিক আছে। এই যে ঘরগুলো রয়েছে এগুলো কিন্তু কিছু লিখবেন না, এগুলো অফিসের জন্য। যারা আধিকারিক রয়েছেন আপনার ফর্মটা জমা নেবেন তারা কিন্তু এখানে টিকমার্ক করবেন, আপনাদের এখানে কিচ্ছু করার দরকার নেই। আপনারা শুধুমাত্র কিন্তু এই জায়গাগুলো ফিল আপ করবেন, ঠিক আছে। তো কৃষক বন্ধু আইডি নাম্বার আপনারা পেয়ে গেলে এখানে লিখে দেবেন। তারপরে দেখুন বলা হয়েছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার আপনারা পাবেন না, এটা অফিস থেকে দেওয়া হবে। দেখুন প্রথমেই বলা হয়েছে 1 নম্বর পয়েন্টে সুবিধাভোগীর নাম, কৃষক বন্ধু রেকর্ড অথবা পাসবই, ব্যাংক পাসবই অনুযায়ী আপনার নামটা লিখতে হবে। তো আপনাদের ব্যাংকের পাসবই যে নামটা আছে ইংলিশে সেই নামটা কিন্তু এখানে লিখে দেবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখুন বন্ধুরা
এখানে 2 নম্বর পয়েন্টে বলা হয়েছে পিতা, স্বামী, স্ত্রী অথবা অভিভাবকের নাম। তো যে কোনো একজনের নাম এখানে লিখতে হবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম লিখবেন এখানে, বা পিতার নাম লিখতে পারেন, বা আপনার অভিভাবকের নাম লিখতে পারেন, ঠিক আছে। আর যদি এখানে মহিলা, এই যে নামটা যার হবে, এখানে যদি আপনি কোনো মহিলা আবেদনকারীর নাম লেখেন তাহলে কিন্তু তার পিতার নাম এখানে লিখতে পারেন, বা স্বামীর নাম লিখতে পারেন, বা গার্জেনের নাম লিখতে পারেন এই জায়গাটায়। তো এটা মাথায় রাখতে হবে। যদি এখানে আপনি পুরুষ হয়ে থাকেন, এখানে আপনি আপনার নামটা লিখেছেন, তাহলে কিন্তু এই নিচের বক্সে আপনার বাবার নাম বা স্ত্রীর নাম বা গার্জেনের নাম লিখতে হবে। আর যদি আপনি এখানে মহিলা হয়ে থাকেন এবং এখানে আপনার নাম লিখেছেন, তাহলে কিন্তু নিচের বক্সে আপনাদের স্বামীর নাম বা বাবার নাম বা গার্জেনের নাম লিখতে হবে, যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। এরপর 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ঠিকানা, আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। তো দেখুন ছোট বক্স রয়েছে, এর মধ্যে ফুল অ্যাড্রেসটা আসবে না। তো অ্যাড্রেসের এই পাশে আপনার গ্রামের নাম, সেই সঙ্গে আপনাদের পাড়ার নাম অথবা আপনাদের স্ট্রিট নেম, রাস্তার নামটা লিখতে পারেন, ঠিক আছে। তারপরে দেখুন 3-এর কতে বলা হয়েছে জেলা, আপনার জেলার নাম লিখবেন। সম্পূর্ণ ফর্মটা ইংরাজিতে ফিল আপ করাই ভালো হবে, যেহেতু এই ডেটাগুলো আপনাদের অনলাইন পোর্টালে আপলোড করা হবে, এন্ট্রি করা হবে। তো ইংলিশে ফর্ম ফিল আপ করাই কিন্তু ভালো, তাতে ফর্ম ফিল আপে কোনো ভুল হবে না, এবং যারা আধিকারিকরা এই ডেটাগুলো এন্ট্রি করবেন পোর্টালে তাদের ক্ষেত্রেও কিন্তু সুবিধা হবে। এরপর 3-এর খতে বলা হয়েছে ব্লক, এখানে আপনাদের ব্লকের নাম লিখবেন। তারপরে দেখুন গ্রাম পঞ্চায়েত 3-এর গতে, তো গ্রাম পঞ্চায়েতের নাম লিখবেন। তারপরে দেখুন মৌজা, আপনাদের মৌজার নাম এখানে লিখবেন। তারপরে দেখুন বলা হয়েছে সুবিধাভোগীর বিবরণ, বেনিফিশিয়ারি ডিটেলস। তো এখানে প্রথমেই বলা হচ্ছে 4 নম্বরে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস। 4-এর কতে এখানে বলা হচ্ছে ব্যাংক ও শাখার নাম। তো এখানে ব্যাংক ও শাখার নামের পাশে আপনার ব্যাংকের নামটা দেবেন, যে ব্যাংকে বই রয়েছে এবং ডিবিটি লিঙ্ক করা আছে, এবং তার পাশে ব্রাঞ্চের নাম দেবেন, আপনার যে ব্রাঞ্চে বই রয়েছে সেই ব্রাঞ্চের নামটা দেবেন। এরপরে দেখুন বলা হচ্ছে আইএফএসসি কোড, আপনাদের ব্যাংকের আইএফএসসি কোডটা এখানে লিখবেন। তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখবেন। তারপরে দেখুন আধার সংযুক্ত মোবাইল নাম্বার, আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে। তারপরে 6 নম্বরে বলা হচ্ছে আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা এই বক্সে লিখবেন। তারপরে এপিক নাম্বার, আপনাদের ভোটার আইডি কার্ডের নাম্বারটা এখানে লিখবেন। তারপরে দেখুন এসি নাম্বার, অর্থাৎ আপনাদের বিধানসভার নাম্বার, বিধানসভা ক্ষেত্রের যে নাম্বারটা হয় সেটা আপনারা ভোটার কার্ডের যে ভোটার স্লিপ দিয়েছিল এবার ভোটের আগে, তো সেখান থেকে পাবেন, অথবা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে আপনারা সেগুলো চেক করতে পারবেন, ঠিক আছে। তো আপনাদের বিধানসভা ক্ষেত্রের নাম্বারটা লিখবেন। তারপরে আপনাদের পার্ট নাম্বার কত, অর্থাৎ বুথ নাম্বার কত লিখবেন। তারপরে আপনাদের ভোটার লিস্টে 2026 এসআইআর পরে ভোটার লিস্টে আপনার সিরিয়াল নাম্বার কত রয়েছে সেটা কিন্তু এখানে লিখবেন, সিরিয়াল নাম্বারটা। আচ্ছা, এরপরে 8 নম্বরে বলা হয়েছে এসআইআর অথবা WBLA 2026 ভোটের জন্য ASTD তালিকায় পাওয়া গেছে, ফাউন্ড ইন ASTD লিস্ট ফর SIR/WBLA 2026 পোল, ইয়েস আর নো। তো এখানে যেটা বলা হচ্ছে যে 2026-এ যে এসআইআর হয়েছিল ভোটের আগে, তো সেই এসআইআরে একটা তালিকা প্রকাশ করা হয়েছিল ASTD লিস্ট। তো সেই লিস্টে আপনাদের নাম থাকলে আপনারা এখানে ইয়েস লিখবেন, ঠিক আছে। আর যদি না থাকে, সেই তালিকায় ASTD লিস্টে নাম না থাকে, তাহলে কিন্তু নো লিখবেন। এবার একটু বলে দিই এই যে ASTD লিস্টটা কি। ASTDর ফুল ফর্ম হচ্ছে অ্যাবসেন্টি, ঠিক আছে। তারপরে শিফটেড, ডিলিটেড এবং ডেড। তো যে সমস্ত ভোটাররা অনুপস্থিত ভোটার 2026-এর এসআইআরের লিস্ট প্রকাশের পর এই বিষয়গুলো উঠে এসছে যে সমস্ত ভোটাররা অনুপস্থিত, মৃত ভোটার, তারপরে অন্যত্র স্থানান্তরিত হয়ে গেছে, এবং সেই সঙ্গে যাদের ভোটের নাম কেটে গেছে, ডিলিট হয়ে গেছে, তো এই সমস্ত ব্যক্তিদের কিন্তু ASTD তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে। তো সেই তালিকা আপনাদের নাম থাকলে এখানে ইয়েস লিখতে হবে, না থাকলে নো লিখতে হবে। তো এই তালিকা আপনারা কোথায় পাবেন সে বিষয়ে যদি জানতে হয় অবশ্যই কমেন্টে জানাবেন, আমি ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এরপরে দেখুন খতে বলা হয়েছে আপিল ট্রাইব্যুনালে মুলতবি রয়েছে, পেন্ডিং আন্ডার এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনাল, অর্থাৎ আপনার যদি নাম কেটে থাকে এসআইআর 2026-এ, তো সেক্ষেত্রে আপনাদের নামটা কি এসআইআর অ্যাপিলেট ট্রাইব্যুনালে পেন্ডিং রয়েছে,
আন্ডার পেন্ডিং রয়েছে নাকি আপনাদের অ্যাপ্রুভ হয়ে গেছে, এটা কিন্তু আপনাদের লিখতে হবে। যদি পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, আর যদি পেন্ডিং না থাকে তাহলে আপনারা নো করবেন। তারপরে দেখুন গতে বলা হয়েছে মুলতবি সিএ আবেদন, পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশান। আপনি যদি সিএর জন্য অ্যাপ্লাই করে থাকেন, আপনার ফর্মটা যদি পেন্ডিং থাকে তাহলে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে। আর যদি আপনার ফর্মটা পেন্ডিং না থাকে এবং সিএতে অ্যাপ্লাই না করে থাকেন তাহলে কিন্তু এখানে নো লিখতে হবে, ঠিক আছে। তারপরে দেখুন 9 নম্বরে বলা হয়েছে পিএম কিষাণ এর সুবিধাভোগী কিনা, হোয়েদার পিএম কিষাণ বেনিফিশিয়ারি ইয়েস আর নো। আপনি কি পিএম কিষাণের টাকা পান? যদি টাকা পেয়ে থাকেন তাহলে এখানে ইয়েস লিখবেন, আর না পেলে এখানে নো লিখতে হবে, ঠিক আছে। পরিষ্কার বলে দিচ্ছি, এই যে ডান দিকের ঘরগুলো আছে এগুলো কিন্তু ফাঁকা রেখে দেবেন, এগুলো কিন্তু কিচ্ছু লিখবেন না, এগুলো অফিসাররা ফিল আপ করবেন, আপনাদের কিচ্ছু করতে হবে না, আপনারা শুধু বাঁ দিকের এই ঘরগুলো ফিল আপ করবেন। আচ্ছা, এরপরে দেখুন 10 নম্বরে বলা হয়েছে প্রধান পেশা। আপনার প্রধান পেশা কি? এখানে একাধিক অপশান রয়েছে, কৃষক, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সংবিধিবদ্ধ সংস্থা, সরকারি প্রতিষ্ঠান, পঞ্চায়েত, পৌর সংস্থা, স্থানীয় সংস্থা, সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানের স্থায়ী কর্মী যিনি নিয়মিত বেতন বা পেনশন পাচ্ছেন। তো দেখুন বন্ধুরা, আপনারা যদি কৃষক হয়ে থাকেন অবশ্যই কিন্তু এখানে কৃষক লিখবেন, ঠিক আছে, কৃষক লিখবেন। আর যদি আপনারা ইংলিশ লিখতে চান তাহলে ফার্মার লিখবেন, FARMER, ফার্মার লিখবেন। আর যদি আপনি কৃষক না হয়ে থাকেন, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারে চাকরি করেন বা পেনশন পান বা সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি প্রতিষ্ঠান বা পঞ্চায়েতে বা পৌর সংস্থায় বা স্থানীয় সংস্থায় বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে বা অনুরূপ কোনো প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী যিনি বেতন পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে কিন্তু সেটা এখানে উল্লেখ করতে হবে যে কোথায় আপনি চাকরি করছেন বা কোথায় চাকরি করতেন এবং এই মুহূর্তে পেনশন পাচ্ছেন, এগুলো কিন্তু উল্লেখ করতে হবে। তারপরে 11 নম্বর এখানে বলা হচ্ছে চাষযোগ্য জমির বিবরণ। আপনাদের জমি রয়েছে, এবার সব জমি কিন্তু চাষযোগ্য নয়, কিছু জমি আছে ভিটি জমি, কিছু জমি আছে চাষযোগ্য, যেমন লেখা থাকে আউশ, ঠিক আছে, আমন, এরকম লেখা থাকে। তো আপনাদের চাষযোগ্য যে জমি রয়েছে সেই পরিমাণটা, সেই জমির বিবরণ আপনাদের লিখতে হবে এখানে। তো দেখুন 11 কতে বলা হয়েছে জেএল নাম্বার, তো সেই জমিগুলোর জেএল নাম্বার, ঠিক আছে, জেএল নাম্বার লিখতে হবে। তারপরে আপনাদের খতিয়ান নাম্বার লিখতে হবে, তারপরে আপনাদের প্লট নাম্বার লিখতে হবে। এগুলো আপনারা আপনাদের জমির যে পর্চা রয়েছে সেখানেই কিন্তু পেয়ে যাবেন। তারপরে দেখুন 11 ঘতে বলা হয়েছে চাষযোগ্য জমির পরিমাণ একরে। আপনাদের যে চাষযোগ্য জমি রয়েছে তার পরিমাণ এখানে একরে লিখতে হবে। তারপরে দেখুন 11 উঙ্গতে বলা হয়েছে ROR এর তারিখ, খতিয়ানের তারিখ এখানে লিখতে হবে। যে ডেটে আপনাদের পর্চাটা তোলা হয়েছে দেখবেন সেই ডেটটা এখানে লিখতে হবে। তারপরে দেখুন 11 চতে বলা হয়েছে জমির দখলের ধরন, ক্রয় অথবা উত্তরাধিকার সূত্রে পাওয়া, উত্তরাধিকার সূত্রে নামজারি অথবা হস্তান্তর বা অন্যান্য। তো যে টাইপ হবে আপনাদের জমির দখলের ধরন যেটা হবে সেটা কিন্তু লিখতে হবে। এখানে ইংলিশেও লেখা রয়েছে টাইপ অফ পসেশন, পারচেস, আপনি কি জমি কিনেছেন নাকি ডেথ মিউটেশনে পেয়েছেন বা ট্রান্সফার হয়েছে বা অন্য কিছু, এগুলো লিখতে হবে এখানে যেটা হবে। তারপরে 12তে বলা হয়েছে আয়কর প্রদানকারী কিনা, আপনি কি ইনকাম ট্যাক্স পে করেন? যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন অবশ্যই কিন্তু এখানে ইয়েস লিখবেন, আর ইনকাম ট্যাক্স না দিলে এখানে আপনি নো লিখবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এবারে এই প্রথম পাতার ফর্মটা ফিল আপ করা হয়ে গেল। একটা বিষয় বলে রাখি, এখানে দেখুন লেখা রয়েছে প্রথমে 1 নম্বরে সুবিধাভোগীর নাম। ধরুন আপনি ফর্মটা ফিল আপ করছেন, আপনার ফর্মটা, ঠিক আছে, আপনার নাম এখানে দিয়েছেন। যদি আপনার নাম এখানে দিয়ে থাকেন, আপনি পুরুষ, তাহলে আপনার স্ত্রীর নামটা কিন্তু দ্বিতীয় পৃষ্ঠার যে ফর্মটা রয়েছে সেখানে একদম প্রথমে লিখতে হবে। দেখতে পাচ্ছেন দ্বিতীয় ফর্ম, এখানে 13 নম্বরে বলা হয়েছে স্বামী অথবা স্ত্রীর নাম, নেম অফ স্পাউস, এখানে আপনাদের এটা লিখতে হবে। যদি আপনি 1 নম্বর ফর্মটা আপনি ফিল আপ করে থাকেন, অর্থাৎ আপনার নাম দিয়ে ফিল আপ করে থাকেন, তাহলে কিন্তু আপনার স্ত্রীর নামটা এই জায়গায় লিখতে হবে। আর যদি 1 নম্বর ফর্মটা অর্থাৎ ওপরের যে প্রথম পৃষ্ঠার ফর্মটা কোনো স্ত্রী ফিল আপ করে থাকে তাহলে কিন্তু তার স্বামীর নামটা এই 2 নম্বর পেজে এই যে স্ত্রী অথবা স্বামীর নাম লেখা রয়েছে 13 নম্বরে, এখানে কিন্তু তার স্বামীর নাম লিখতে হবে। তো বুঝতেই পারলেন 1 নম্বর ফর্ম যদি স্বামীর হয়ে থাকে, 2 নম্বর ফর্মটা কিন্তু অর্থাৎ দ্বিতীয় পৃষ্ঠার ফর্মটা কিন্তু স্ত্রীর নামে এবং তার ইনফরমেশনগুলো লিখতে হবে পরপর। তো যেহেতু আমি এখানে 1 নম্বর ফর্ম একজন পুরুষেরটা ফিল আপ করেছি,
তো দ্বিতীয় নাম্বার ফর্মটা অর্থাৎ 2 নাম্বার পেজের ফর্মটা তার স্ত্রীর ফিল আপ করবো। তো এখানে 13 নম্বরে তার নামটা দিয়ে দেবো। 14 নম্বরে বলা হয়েছে ব্যাংকের বিবরণ, ব্যাংক ডিটেলস। 14 কতে এখানে বলা হয়েছে ব্যাংকের নাম এবং শাখার নাম। তো এখানে আপনারা 13 নম্বরে যার নামটা লিখবেন তার কিন্তু সমস্ত তথ্যগুলো এবার এই ফর্মটাই লিখতে হবে। তো এখানে যার নাম লিখেছেন তার ব্যাংকের বই ডিবিটি লিঙ্ক করা আছে, সেই ব্যাংকের বই কোন ব্যাংকে আছে সেই ব্যাংকের নাম লিখতে হবে, একই সঙ্গে ব্যাংকের শাখার নাম লিখতে হবে তার পাশেই। আর একটা কথা বলে দিই, এখানেও কিন্তু পাশের এই ডান দিকের ফর্মগুলো এই জায়গাগুলো আপনারা ফিল আপ করবেন না, এগুলো ফাঁকা রাখবেন অফিসারদের জন্য, আপনারা শুধুমাত্র বাঁ দিকের এই ঘরগুলো ফিল আপ করবেন। আচ্ছা, এরপর দেখুন আইএফএসসি কোড বসিয়ে দেবেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আইএফএসসি কোড। তারপরে গতে বলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বার, তার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার লিখে দেবেন। তারপরে 15 নাম্বার বলা হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, তার আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারটা এখানে লিখতে হবে, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা লিখতে হবে। 16 নম্বরে বলা হয়েছে আধার নাম্বার লিখতে হবে ওই ব্যক্তির, অর্থাৎ এখানে যার নাম লিখবেন, ঠিক আছে। তারপরে ওই ব্যক্তির এপিক নাম্বার, ভোটার কার্ডের নাম্বার লিখবেন। তারপরে এসি নাম্বার অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নাম্বার লিখতে হবে। তারপরে পার্ট নাম্বার অর্থাৎ বুথের নাম্বার লিখতে হবে। তারপরে সিরিয়াল নাম্বার অর্থাৎ ভোটার তালিকায় যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা লিখতে হবে। তারপর 18 নম্বরে বলা হয়েছে কেবিএন এর সুবিধাভোগী কিনা, অর্থাৎ কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা পান কিনা, যদি টাকা পেয়ে থাকেন এখানে ইয়েস লিখবেন, ঠিক আছে। আর যদি কৃষক বন্ধু নতুন প্রকল্পে টাকা না পান তাহলে কিন্তু এখানে নো লিখবেন, ওকে। আচ্ছা, এরপর দেখুন 19 নম্বরে বলা হয়েছে কতে SR/WBLA 2026 ভোটের জন্য ASDT তালিকায় পাওয়া গেছে। যদি আপনাদের 2026-এর SR এর পরে যে ASDT লিস্টটা পাবলিশ হয়েছিল সেখানে আপনাদের নাম থাকে, এই ব্যক্তির 2 নাম্বার পেজে যার নাম লেখা হলো, তো তার নাম থাকলে এখানে ইয়েস করতে হবে, ঠিক আছে, ইয়েস লিখতে হবে। আর যদি নাম না থাকে ASDT লিস্টে তাহলে নো লিখতে হবে, বুঝতে পারলেন। এরপরে খতে বলা হয়েছে পেন্ডিং আন্ডার SR অ্যাপিলেট ট্রাইব্যুনাল। আপনার যদি নাম কেটে থাকে এবং আপনি যদি ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার অ্যাপ্লিকেশনটা পেন্ডিং রয়েছে তাহলে এখানে ইয়েস লিখতে হবে। আর SR ট্রাইব্যুনালে যদি আপনার পেন্ডিং না থাকে, আপনি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে নো লিখবেন, ঠিক আছে, এখানে নো লিখবেন। আচ্ছা, এরপর দেখুন গতে বলা হয়েছে পেন্ডিং CA অ্যাপ্লিকেশান, ইয়েস আর নো। আপনি যদি CA এর জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার অ্যাপ্লিকেশানটা পেন্ডিং রয়েছে তাহলে এখানে ইয়েস লিখবেন, ঠিক আছে। আর যদি আপনি যদি আপনি অ্যাপ্লাই না করে থাকেন এবং পেন্ডিং নেই আপনার অ্যাপ্লিকেশানটা CA এর জন্য তাহলে এখানে নো লিখবেন। আচ্ছা, এরপরে দেখুন 20 নম্বরে বলা হয়েছে PM কিষাণের সুবিধাভোগী কিনা, আপনি কি PM কিষাণ প্রকল্পে টাকা পান, যদি টাকা পান তাহলে এখানে ইয়েস লিখবেন। আর যদি না পান তাহলে কিন্তু এখানে নো লিখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে দিই, আপনারা ফর্মটা কিন্তু অবশ্যই বড় হাতের অক্ষরে ফিল আপ করবেন, ছোটো হাতের অক্ষরে ফিল আপ করবেন না। এরপরে দেখুন 21 নম্বরে বলা হয়েছে প্রধান পেশা কী, অর্থাৎ এই যে দ্বিতীয় ফর্মে অর্থাৎ 2 নাম্বার পেজের ফর্মে 13 নাম্বার পয়েন্টে যার নামটা লিখেছেন তার প্রধান পেশা কী এখানে আপনাদের লিখতে হবে। যদি কৃষক হয়ে থাকে কৃষক লিখবেন, আর যদি কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার বা সংবিধিবদ্ধ সংস্থা বা সরকারি প্রতিষ্ঠানে বা পঞ্চায়েতে বা পৌর সংস্থা বা স্থানীয় সংস্থা বা সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান বা অনুরূপ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থায়ী কর্মী হয়ে থাকেন, যিনি নিয়মিত বেতন পাচ্ছেন বা পেনশন পাচ্ছেন এমন ব্যক্তি হয়ে থাকেন তাহলে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে, ঠিক আছে। তো এগুলো ফিল আপ করা হয়ে গেল। এরপরে এটা পড়ে নেবেন অঙ্গীকারপত্র। এটা পড়ে নেওয়ার পরে এখানে বলা হয়েছে সিগনেচার অফ বেনিফিশিয়ারি, তো এখানে আপনাদের সই করতে হবে, যিনি অ্যাপ্লাই করছেন, ঠিক আছে, যিনি অ্যাপ্লাই করছেন তার সই করতে হবে। অর্থাৎ এই যে বেনিফিশিয়ারি কে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই, এই যে 1 নাম্বার পেজের যে ফর্মটা রয়েছে সেখানে দেখবেন বেনিফিশিয়ারি বা সুবিধাভোগীর নাম, ঠিক আছে, এখানে যার নামটা থাকবে 1 নাম্বার পয়েন্টে তাকে সই করতে হবে, বুঝতে পারলেন, তাকে সই করতে হবে এই জায়গাটায়, সুবিধাভোগীর স্বাক্ষর এখানে তাকে সই করতে হবে। তারপরে দেখুন নিচে লেখা রয়েছে ফর অফিসিয়াল ইউজ, এগুলো আপনাদের ফিল আপ করার দরকার নেই, এগুলো অফিসের লোকগুলো ফিল আপ করে আপনাদের একটা রিসিভ কপি দিয়ে দেবে, ঠিক আছে, এটা কেটে আপনাদের দিয়ে দেবে এই অংশটা, দিয়ে ফর্মটা আপনাদের জমা নিয়ে নেবে। এবার এই ফর্মের সঙ্গে আপনাদের কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে সেটা একটু দেখিয়ে দিই। এবারে দেখুন বন্ধুরা, এই অ্যানেক্সার 1 ফর্মটা ফিল আপ করার জন্য ইতিমধ্যে সরকারের তরফ থেকে একটি
সার্কুলার নোটিশ প্রকাশ করা হয়েছে। সেখানে বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে। তো এখানে বলা হচ্ছে আপনি বিবাহিত হয়ে থাকলে আপনার স্বামী স্ত্রী দুজনেরই কিন্তু আধার কার্ডের জেরক্স কপি, সেই সঙ্গে স্বামী স্ত্রী দুজনেরই ভোটার কার্ডের জেরক্স কপি এবং সেই সঙ্গে আপনাদের জমির যে পর্চা রয়েছে তার জেরক্স কপি এবং স্বামী স্ত্রী উভয়েরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে বই রয়েছে পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কপি দুজনেরই কিন্তু লাগবে। এই সমস্ত জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে, ঠিক আছে। আর যদি বিবাহিত না হয়ে থাকেন তাহলে কিন্তু যিনি অ্যাপ্লাই করছেন তার আধার কার্ড, ভোটার কার্ড, সেই সঙ্গে ব্যাংকের যে বই রয়েছে তার প্রথম পাতার জেরক্স কপি এবং জমির রেকর্ড পর্চা তার জেরক্স কপি, এই সমস্ত ডকুমেন্টগুলো জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনাদের ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা করতে হবে। এবারে এই ফর্মটি আপনারা কোথায় জমা দেবেন? দেখুন, আপনাদের পঞ্চায়েতে কিন্তু আপনারা খোঁজ নেবেন। যদি পঞ্চায়েতে ফর্মটা জমা নেওয়া হয়ে থাকে তাহলে সেখানে জমা করতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে, এডিও অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনারা ফর্মটা জমা করতে পারেন। তো আপনারা কিন্তু আপনাদের ব্লক অনুযায়ী জিজ্ঞাসা করে নেবেন বা খোঁজ নেবেন যে আপনাদের কোথায় ফর্মটা জমা নেওয়া হচ্ছে, যে পঞ্চায়েত অফিসে জমা নেওয়া হচ্ছে নাকি বিডিওতে নাকি এডিও অফিসে। অবশ্যই সেটা খোঁজ নিয়ে তারপরে সেখানে জমা করে আসবেন।